প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচআর মেমোরিয়াল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো শিক্ষার্থীরা, অনেকদিন তোমাদের সাথে আমাদের দেখা হয় না, সরাসরি আমরা ক্লাস করতে পারি না। তো হয়তো শীঘ্রই সরকার কর্তৃক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে খোলার একটা নির্দেশনা আসতে পারে, তখন হয়তো তোমাদের সাথে দেখা হতে পারে। এর আগ পর্যন্ত আমাদের এই অনলাইন ক্লাসগুলোই তোমাদের দেখতে হবে নিয়মিত। তো শিক্ষার্থীরা, আজকে আমরা একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে দ্বিতীয় অধ্যায়ের নগদান বই সম্পর্কে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল আলোচনায় যাই এবং আজকের আলোচনাটা আমরা স্লাইড শো এর মাধ্যমে করব। তাহলে চলো আমরা ফিরে যাই। আমি বরুণ কুমার দে, প্রভাষক হিসাব বিজ্ঞান, এইচআর মেমোরিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা। শ্রেণী একাদশ, হিসাব বিজ্ঞান প্রথম পত্র। নিচের চিত্রগুলো একটু লক্ষ্য করো। প্রথমে একটা চিত্র দেওয়া আছে, এখানে নগদ টাকা দেখানো আছে। এখানে আরেকটি ছবি দেখো আছে, টাকা লেনদেন করতেছে, নগদ টাকা লেনদেন। তৃতীয় একটা ছবি এখানে দেখে অবশ্যই তোমরা চিনতে পারতেছো, এটা একটা চেক। চেকের মাধ্যমেও আমরা টাকা লেনদেন করতে পারি। তাহলে শিক্ষার্থীরা, এই ছবি থেকে দেখে আমরা কি বুঝতে পারি? যে এখানে সমস্ত কিছুই নগদ লেনদেন করা হচ্ছে, নগদ। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি হতে পারে? হ্যাঁ শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, দেখো এখানে একটা নগদান বই দেয়া আছে, এটা দেখে আরো ক্লিয়ার হয়ে যাবে যে নগদান বই। ঠিক আছে, একটা ক্যাশ বুক ইংলিশে দেয়া আছে, উপরে লেখা আছে নগদান বই। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় নগদান বই। এটা আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে আছে, তোমরা বই বের করলে দেখতে পারবে। তাহলে চলো আমরা নগদান বইয়ের কিছু নিয়ম জেনে নিই। শিখন ফল, আমরা কি কি শিখতে পারবো পাঠ শেষে? নগদান বই কি তা বলতে পারবো। নগদান বইয়ের শ্রেণী বিভাগ করতে পারবো। নগদান বই প্রস্তুত করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, এখানে দেখো এখানে সংজ্ঞা দেয়া আছে, দেখো হিসাবের যে বইতে ব্যবসায়ের নগদ লেনদেন সমূহের অর্থাৎ নগদ প্রাপ্তি ও প্রদান পরিশোধের হিসাব রাখা হয় তাকে নগদান বই বলা হয়। তাহলে নগদান বই কি? হিসাবের যে বইতে ব্যবসায়ের নগদ লেনদেন সমূহ, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান বা নগদ পরিশোধ হিসাবে রাখা হয় তাকে নগদান বই বলা হয়। অর্থাৎ এখানে সমস্ত কিছুই নগদ হতে হবে, কোনো ধারে বাকিতে কোনো লেনদেন এখানে আসবে না। এখানে আরেকটা সংজ্ঞা দেয়া আছে, এলসি ক্রোফারের মতে উনি একটা সংজ্ঞা প্রদান করেছেন, দ্য ক্যাশ বুক ইজ দ্য বুক ইন হুইচ এ পারসন রাইটস অর ইন্টার্স দ্য সামস অফ মানি রিসিভড অ্যান্ড পেইড বাই হিম। এটা এলসি ক্রোফার তার সংজ্ঞায় উল্লেখ করেছেন। এবার আসা যাক নগদান বইয়ের শ্রেণী বিভাগ। নগদান বইয়ের শ্রেণী বিভাগ মানে নগদান বই
কত ধরনের আছে। এখানে দেখো উপরে দেয়া আছে এক ঘোড়া নগদান বই, মানে এক ঘোড়া নগদান বই, দু ঘোড়া নগদান বই, তিন ঘোড়া নগদান বই, আর হচ্ছে খুচরা নগদান বই। এই খুচরা নগদান বইকে আবার দুইটা অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে সাধারণ খুচরা নগদান বই আর একটা হচ্ছে অগ্রদত্ত খুচরা নগদান বই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা নগদান বই শ্রেণী বিভাগকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? 4টি ভাগে। একটা হচ্ছে এক ঘোড়া নগদান বই, দুই ঘোড়া নগদান বই, তিন ঘোড়া নগদান বই ও খুচরা নগদান বই। তাহলে এবার আসা যাক এক ঘোড়া নগদান বই কি। এক ঘোড়া নগদান বই কি একটু নিচে লক্ষ্য করো, বলা আছে যে নগদান বইতে ডেবিট এবং ক্রেডিট দিকে মাত্র একটি করে টাকার অঙ্কের ঘর থাকে তাকে এক ঘোড়া নগদান বই বলে। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট দিকে একটি করে টাকার ঘর থাকবে, তাকে আমরা বলবো এক ঘোড়া নগদান বই। এখানে এক ঘোড়া নগদান বইয়ের একটি নমুনা ছক দেয়া আছে, তোমরা একটু লক্ষ্য করো ছকটা। এখানে বলা আছে ডেবিট দিকে দেখো, ডেবিট এবং ক্রেডিট দুই দিকে, বাম পাশে ডেবিট আর ডান পাশে ক্রেডিট। দেখো তারিখ প্রথমে আছে, ঘরেগুলো একটু খেয়াল করো। তারিখ, প্রাপ্তি অর্থাৎ নগদ প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, আবার সেম ভাবে তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা। তার মানে হচ্ছে এই পাশে আছে 5টা ঘর আর সেম এই পাশে আছে 5টা ঘর, তাহলে 5টা 5টা 10টি ঘর এখানে দেয়া আছে। তাহলে আমরা জানি যে এক ঘোড়া নগদান বইয়ে 10টি ঘর হবে। এবার দেখো দু ঘোড়া নগদান বইয়ের নমুনা ছক এবং সংজ্ঞা। এখানে দেখো বলা আছে নগদানের সংজ্ঞা, যে নগদান বইতে ডেবিট ক্রেডিট উভয় দিকে টাকার পরিমাণ লেখার জন্য পাশাপাশি দুটি করে ঘর থাকে তাকে দু ঘোড়া নগদান বই বলে। আমরা জানলাম এক ঘোড়া নগদান বইয়ে টাকার ঘর একটি থাকে, আর দুই ঘোড়া নগদান বইয়ে টাকার ঘর দুটি করে থাকে, ডেবিট দিকে দুটি, ক্রেডিট দিকে দুটি, সেটাকে আমরা বলি দু ঘোড়া নগদান বই। এখানে দু ঘোড়া নগদান বইয়ের নমুনা ছক দেখো, একটু খেয়াল করো। ডেবিট দিকে হচ্ছে ঘর কয়টা? তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। আবার সেম একইভাবে এই পাশে তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। এ হচ্ছে দু ঘোড়া নগদান বইয়ের নমুনা ছক। এখানে তাহলে ঘর কয়টা হবে? বাম পাশে দেখো আছে 6টা ঘর, আর হচ্ছে ডান পাশে আছে 6টা ঘর, মোট 6টা 6টা এই 12টা ঘর। অনেক সময় থাকে যে দু ঘোড়া নগদান বইয়ের ঘর কয়টি, তখন তোমার এটা জানা থাকতে হবে যে 12টি ঘর, এক ঘোড়া নগদান বইয়ে 10টি ঘর। তাহলে এবার আসা যাক তিন ঘোড়া নগদান বই। তিন ঘোড়া নগদান বইয়ের নমুনা ছক এবং সংজ্ঞা দেয়া আছে। দেখো সংজ্ঞা নিচে বলা আছে, যে নগদান বইতে ডেবিট ও ক্রেডিট উভয় দিকে 3টি করে টাকার পরিমাণের ঘর থাকে তাকে তিন ঘোড়া নগদান বই বলে। 3টি ঘর হলো যথাক্রমে বাট্টা, নগদ টাকা ও ব্যাংক টাকা। তাহলে কি হলো? তিন ঘোড়া নগদান বইয়ে ঘর থাকে টাকার ঘর 3টি, ডেবিট দিকে 3টি, ক্রেডিট দিকে 3টি। একটা হচ্ছে বাট্টার ঘর, একটা নগদান, আর একটা হচ্ছে ব্যাংকের ঘর। এটা হচ্ছে তিন ঘোড়া নগদান বইয়ের সংজ্ঞা। তাহলে উপরে লক্ষ্য করো নমুনা ছকে ডেবিট দিকে ঘর আছে তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, বাট্টা, নগদ টাকা, ব্যাংক টাকা। সেম একইভাবে তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, বাট্টা, নগদ টাকা, ব্যাংক টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে শুধু বাট্টার ঘরটা এখানে বেশি হয়েছে, ডেবিট দিকে একটা বাট্টার ঘর, ক্রেডিট দিকে একটা বাট্টার ঘর। তাহলে মোট আমার ঘর কয়টা দেখো? 1 2 3 4 5 6 7। তার মানে হচ্ছে ডেবিট দিকে 7টা ঘর, আবার সেম একইভাবে ক্রেডিট দিকে 7টা ঘর। তাহলে 7টা 7টা কয়টা ঘর?
14টা ঘর। তাহলে শিক্ষার্থীরা আমরা জানতে পারলাম 3 ঘরা নগদান বইয়ের 14টি ঘর। তাহলে আমরা বলতে পারি 1 ঘরা নগদান বইয়ের 10টি ঘর, 2 ঘরা নগদান বইয়ের 12টি ঘর এবং 3 ঘরা নগদান বইয়ের 14টি ঘর। এগুলা আমরা মনে রাখবে, এগুলো এমসিকিউতে থাকে। তাহলে শিক্ষার্থীরা চলো একটা দলীয় কাজ, এখন তো তোমাদের সরাসরি ক্লাসে উপস্থিত নাই, তাই আমরা দলীয়ভাবে কোনো কাজ দিতে পারছি না। তো এখানে একটা অঙ্ক দেয়া আছে, একটু খেয়াল করো। নিচের 2015 সালের জুন মাসের কতিপয় লেনদেনগুলো নিয়ে একটি 2 ঘরা নগদান বই প্রস্তুত করো। অর্থাৎ একটি 2 ঘরা নগদান বই করতে বলছে। তাহলে এখানে একে বলছে প্রারম্ভিক নগদ উদ্ধৃত 2500 টাকা এবং প্রারম্ভিক ব্যাংক জমা 5000 টাকা। জুন 3 তারিখে নগদে পণ্য করে 1000 টাকা, জুন 7 তারিখে নগদে বিক্রয় 5000 টাকা, জুন 10-এ ব্যাংকে জমা দেওয়া হলো 4000 টাকা, 15 চেকে বেতন প্রদান 2000 টাকা এবং 25-এ ব্যাংক হতে উত্তোলন 4000 টাকা। তাহলে শিক্ষার্থীরা আমাদের এখানে নগদান বইয়ে একটা জিনিস অঙ্ক যখন করবা তোমাদের জানতে হবে যে নগদান বইয়ে আমরা কিভাবে হিসাবভুক্ত করব। তোমাদের জানতে হবে, আমি যে নমুনা ছকগুলো দেখালাম সেখানে দেখো ডেবিট এবং ক্রেডিট দুইটা পাশ আছে, বাম পাশে ডেবিট, ডান পাশে ক্রেডিট। তাহলে শিক্ষার্থীরা বাম পাশে যে ডেবিট ঘর, এখানে একটা প্রাপ্তির ঘর আছে, অর্থাৎ নগদ প্রাপ্তি। তাহলে যে লেনদেনগুলো হবে তার মধ্যে যদি নগদ কোনো টাকা পাওয়া যায় তাকে আমরা করব ডেবিট, আর নগদ যদি কোথাও প্রদান করা হয় তাকে আমরা করব ক্রেডিট। এই সিম্পল কথাটা মনে রাখলেই হবে যে নগদ লেনদেনে যেটা আমাদের কাছে আসে অর্থাৎ আমরা পাই সেগুলো ডেবিট, আর যা চলে যায় নগদ টাকা সেটা হবে ক্রেডিট। তাহলেই আমরা এই নগদান বই সহজেই করতে পারবো। এছাড়াও তোমরা জাবেদাভুক্ত করেও করতে পারো, কারণ নগদান বই একটা খতিয়ান। অর্থাৎ জাবেদা করেও তোমরা যেমন পূর্বে খতিয়ান করেছো খতিয়ানের মতো হিসাবভুক্ত করতে পারো। তবে এখানে একটা সমস্যা আছে, তোমরা যদি জাবেদা ভুল করো তাহলে তোমাদের হিসাবভুক্তটাও ভুল হয়ে যাবে। আর আমি যেটা বলেছি যে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান, এই দুইটা জিনিস যদি তোমাদের মনে থাকে তাহলে এই ভুলটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। অর্থাৎ দেখবা যে লেনদেনের ফলে নগদ টাকা আসছে কিনা, তাহলে ডেবিট, যদি নগদ টাকা চলে যায় তাহলে ক্রেডিট। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এই অঙ্কটা একটু দেখি প্রথমে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবা যে ডেবিট এবং ক্রেডিট দিকে ব্যালেন্স 1 তারিখে যে নগদ উদ্ধৃত থাকবে এবং ব্যাংক উদ্ধৃত থাকবে সেটা ব্যালেন্স বিডি আকারে লিখতে হবে। তো এখানে 1 তারিখে জুনে দেখো প্রারম্ভিক নগদ উদ্ধৃত দেয়া আছে, প্রারম্ভিক ব্যাংক উদ্ধৃত দেয়া আছে, তাহলে এটা ব্যালেন্স বিডি দিয়ে আমরা ডেবিট দিকে লিখব। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা দেখো, আমরা অঙ্কে যাই। দেখো ওই অঙ্কটাই আমরা করেছি, এখানে তারিখ ঘরগুলা তো তোমরা লক্ষ্য করো, তারিখ প্রাপ্তি সব ওই 12টা ঘর দেয়া আছে। দেখো এখন ডেবিট দিকে এবং ক্রেডিট দিক। ডেবিট দিকে দেখো ব্যালেন্স জুনের 1 তারিখ ব্যালেন্স বিডি, নগদান ঘরে 2500 এবং ব্যাংকের ঘরে 5000। তাহলে ব্যালেন্স বিডিতে আমরা 1 তারিখেরটা বসাই দিয়েছি। এরপরের তারিখ আছে আমার হচ্ছে 3 তারিখে। 3 তারিখে কি ছিল, আমরা অঙ্কটায় ফিরে যাই। দেখো 3 তারিখে ছিল জুন 3 তারিখ নগদে পণ্য ক্রয়। তাহলে এটা আমাদের পণ্য যখন ক্রয় করা হয়েছে তখন টাকা কি হয়েছে, চলে গেছে আমাদের কাছ থেকে। তাহলে আমি বলেছি যদি নগদ টাকা চলে যায় তাহলে কোন দিকে যাবে, ক্রেডিট দিকে যাবে। তাহলে যেহেতু এটা টাকা চলে গেছে তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি এটা কোন দিকে যাবে, ক্রেডিট দিকে। ক্রয় হিসাব দিয়ে 1000 টাকা নগদের ঘরে বসাইতে হবে। ঠিক আছে, এরপর 7 তারিখে নগদে বিক্রয় 5000 টাকা। তাহলে নগদ যখন বিক্রি করা হয় তাহলে টাকা আমাদের কাছে আসে, তাহলে নগদ প্রাপ্তি মানে হচ্ছে ডেবিট, তাহলে এটা আমাদের ডেবিট দিকে বিক্রয় হিসেব দিয়ে নগদের ঘরে বসাতে হবে। জুনের 10 তারিখে বলা আছে ব্যাংকে জমা দেওয়া হলো 4000 টাকা। এটা একটু সমস্যা আছে, এই অঙ্কে কিছু কন্ট্রাইন্টি আছে। এটা হচ্ছে সেই কন্ট্রাইন্টি মানে বিপরীত দাখিলা, যে অঙ্কের দুই দিকেই যায়। তাহলে ব্যাংকে জমা দেওয়া হলে কন্ট্রাইন্টি আমাদের দুই দিকে যাবে। এটা ডেবিট দিকে লিখবা, নগদান হিসাব দিয়ে ব্যাংকে টাকা যাবে, ক্রেডিট দিকে ব্যাংক হিসাব দিয়ে নগদের ঘরে যাবে, এবং দুইটার পাশেই কন্ট্রা মানে সি কথাটা লিখতে হবে।
এরপরে 15 তারিখে চেকে বেতন প্রদান 2000 টাকা প্রদান করা হয়েছে, তাহলে এখানেও কিন্তু টাকা চলে গেছে, তাহলে ক্রেডিট দিকে যাবে বেতন হিসাব দিয়ে। তোমার যেহেতু চেকে প্রদান করা হয়েছে এই জন্য টাকাটা ব্যাংকে যাবে। এটা মনে রাখবা যে লেনদেন যদি চেকে হয় তাহলে সেই টাকা ব্যাংকে যাবে। এরপরে 25 তারিখে বলছে ব্যাংক হতে উত্তোলন 4000 টাকা, তাহলে ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে কত, 4000, তাহলে এটাও আমাদের কন্ট্রাইন্টি, এটা দুই দিকে যাবে। তাহলে এখানে হবে ডেবিট দিকে লাগবে ব্যাংক হিসাব, টাকা যাবে নগদে, আর ক্রেডিট দিকে লাগবে নগদান হিসাব, টাকা যাবে ব্যাংকে। এখানেও সি কথাটা লিখতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমি এই অঙ্কটা মুখে মুখে তোমাদের বললাম এবং করাও আছে, তোমরা একটু দেখে নিও, এটার সাথে অঙ্কটার সাথে মিলিয়ে নিও। এরপরে তুমি যোগ বিয়োগ করে দেখো এখানে ব্যালেন্স, যে যোগ বিয়োগ, এই যে কন্ট্রা ক লিখে দিছি আমি, যেটা যেটা কন্ট্রা আছে। এরপরে যে সাইড বড় সেটা আগে যোগ করবা, এখানে ডেবিট সাইড বড় আছে 11,500 9,000, এখানে বসানোর পরে এটার থেকে উপরে এগুলো বিয়োগ করলে যেটা বের হয় সেটা হচ্ছে তোমার ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডিটা পরবর্তী মাসের জুলাই 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি আকারে লিখতে হবে। তাহলে অঙ্কটা তোমরা একটু ভালোভাবে আবার ওটার সাথে মিলিয়ে নিবে। দেখো একে দুঘরা নগদান বইয়ে ঘরের সংখ্যা কয়টি, আমি আগে বলছিলাম যে ঘরগুলো তোমার জানতে হবে, তাই দুঘরা নগদান বইয়ের ঘরের সংখ্যা নিজে নিজেই বলো যে কয়টি। হ্যাঁ, দুঘরা নগদান বইয়ের ঘরের সংখ্যা হচ্ছে 12টি। দুঘরা নগদান বইয়ের মাধ্যমে কোন কোন হিসাবে জের জানা সম্ভব? দুঘরা নগদান বইয়ের মাধ্যমে আমরা দুইটা জের এখানে বের করতে পারি, একটা হচ্ছে নগদ উদ্ধৃত আর একটা হচ্ছে নগদ জের, আর একটা হচ্ছে ব্যাংক উদ্ধৃত, এই দুইটা জের আমরা জানতে পারি। তিনে বলছে দুঘরা নগদান বইয়ে ব্যাংক হিসাবের ক্রেডিট জের কি প্রকাশ করে? ক্রেডিট পাশে যদি আমাদের জের বের হয় তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের কি ব্যালেন্স সিডি। এরপরে বাড়ির কাজ এখানে আছে, তোমরা বাসায় করবা। নগদান বই জাবেদা ও খতিয়ান উভয়ই ব্যাখ্যা করো। নগদান বই জাবেদা এবং খতিয়ান উভয়ই ব্যাখ্যা করো, এটা একটা প্রশ্ন, তোমরা বাসায় নিজেরা নিজে নিজে চেষ্টা করবে। মনোযোগ সহকারে ক্লাস করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো পরবর্তী ক্লাসে দেখা হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই কন্টেন্টের মাধ্যমে যে ক্লাসগুলো নিচ্ছি তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ।